কেমন চলছে সরকার? আপনাকে দিয়ে শুরু করি মিনার ভাই। যে ধরেন অনেক সমালোচনা আছে, 111-এর লোকজনে ভরে গেছে এই নতুন সরকার, বেশ কিছু বিতর্কিত নিয়োগ হয়েছে, কাজের কর্মের গতিটা অনেক বেশি স্লো। মানে একটি অন্তর্বর্তীকালীন সরকার বা একটি বিপ্লবী সরকার যে গতিতে কাজ করার কথা, সেই গতি আমরা আসলে ওইভাবে দেখছি না। তো সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণটা, তারপর আমি দেশে গেছি। ধন্যবাদ কনক সারার ভাই। যে আসলে মর্নিং শোজ দ্য ডে, এটা আমরা বলি। কাজে এখনো বলা যায় সরকারের এটা মর্নিং সময়টা, এটার ভিতরে আমরা কেমন দেখছি আসলে পুরো জিনিসটা হয়তো বলা যাবে না, এখনই হয়তো অনুমান করা সেটা বলাও ঠিক হবে না। কিন্তু এই সময়টা কিন্তু এখন থেকে প্রায় কয়েকদিন 20 দিন হয়ে যাচ্ছে। আর এই সময়টা কিন্তু অনেক বেশি একটা ইন্টারিম গভর্নমেন্ট, যে এটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য, মানে এই সময়টা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হবে। আমরা জানি ইন্টারিম গভর্নমেন্ট খুব লম্বা সময়ের জন্য হয় না। তারপরে যে মূল সমস্যাটা আপনি দেখেন, যে কোনো সরকার, আপনি বিশেষ করে ইউরোপ বা অন্যান্য আমেরিকাতেও দেখেন, যখনই প্রেসিডেন্ট বা টপ বস পরিবর্তন হয়, সাথে সাথে কিন্তু সমস্ত একেবারে বটম পর্যন্ত তারা কিন্তু নিজেদের মতো সাজিয়ে নেয়। এটা এটা যে তারা শত্রু বা তারা কম্পিটি, ওরকম না। কাজের সুবিধার জন্য, কাজের গতি আনার জন্য। এক্স্যাক্টলি আপনি দেখেন যে এটা তো একটা বিরাট পরিবর্তন টোটালি। শুধুমাত্র যে একটা ব্যক্তির পরিবর্তন হয়েছে তা না, টোটাল একটা সিস্টেমের পরিবর্তন হয়েছে। টোটাল আপনি যদি আরো বলেন যে আগে যে একটা ফেসিবাদী সরকার ছিল, সেটা এখন জনগণের সরকার, মানে জনগণের সরকার একটা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেটাকে বলতে পারি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে কি পোস্ট গুলি রয়ে গেছে, সেগুলি এখনো সেগুলি বহাল তবিয়তে আছে। কাজে এটা তো সহজেই বোঝা যায় এই সব নিয়ে একটা সরকার কিভাবে চলতে পারে, এবং সেটাই কেন জানি এটাও চাক্ষুষমান আমরা চোখেই দেখতে পাচ্ছি। কাজে আমাদের এই যে সমালোচনাটা বা আজকের এই কথাটা ওনাদেরকে সহযোগিতা করার জন্য, ওনাদেরকে এইগুলিকে ওনাদের নলেজে আছে কিনা আমরা এখন এটা টের পাচ্ছি, মানে কি ফিল করতে পারছি না কোনো একটা ওনাদের কর্মকাণ্ডের মাধ্যমে। কাজেই হ্যাঁ, কিছু বলতে যাচ্ছেন আপনি? আপনি বলেন মিনার ভাই। জি। আচ্ছা, কাজে এখনো মনে হচ্ছে যে এই যে মনে করেন যে জেনারেল ওয়াকার, ওনাকে যেহেতু এই সরকারের উনি একটা কি বলবো ইম্পর্টেন্ট পিলার, যেহেতু সেনাবাহিনী বা এটার মাধ্যমে আমাদের এই পরিবর্তনটা কিছুটা হলেও হয়েছে, পুরো আমরা বলবো না, তাদের একটা ভূমিকা ছিল। এখন জেনারেল ওয়াকারের আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনিও হয়তো আগের অনুষ্ঠানে দেখলাম ওনাকে কিছু আপনাদের এখান থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে, আমিও সেই একই কথা বলবো যে আপনি এটা যতই করেন, এখন কিন্তু এই আওয়ামী বলয়ে আপনি একজন ওনাদের মুশতাক আহমেদকে যে ভূমিকায় বা যেভাবে ওনারা চিত্রায়িত করতেন, এক্স্যাক্টলি মানে কাছাকাছি ওরকম একটা জায়গায় কিন্তু আপনাকে নিয়ে গেছে। এখন আপনি যতই তাদের জন্য ভালো করতে চান বা দু নৌকায় পা রাখতে চান, সেটা আপনার জন্য বিপজ্জনক হবে, দেশের জন্য বিপজ্জনক হবে। এখান থেকে বোধহয় ওনারও একটা ভূমিকা রাখা উচিত। এখন আপনি দেশের দিকে তাকান, আর আত্মীয়তা বা যেটা আছে কিন্তু সেটা মনে হয় কিছুটা পরীক্ষায় আপনি পাস করেছেন, জনগণের পরীক্ষা আমার অবজারভেশনে মনে হয়। কাজেই এখনো যেটা একটা দুদুল্যমানতা, এখন ওনার মধ্যে একটা দুদুল্যমানতা দেখা যাচ্ছে। বিশেষ করে আর্মির কিছু পোস্টিং আপনারা হয়তো দেখেছেন, যে মেজর জেনারেল রফিকুল ইসলাম সম্ভবত ওনার নাম, ওনাকে এমন একটা পোস্ট কি পোস্টে দিয়েছে। এরকম আরো অনেক বিতর্কিত মানুষ যারা আগের সময় বিতর্কিত হয়েছে, কি প্রয়োজন আপনাদেরকে রাখার? এতে কিন্তু আপনি যতই বলেন সাধারণ সবার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নের আসলে একটু রিমুভ করা দরকার, এবং ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার। আপনারা যদি এগুলি না করেন, আমাদের ভয় হচ্ছে যে এটা একটা পাল্টা ধরনের অন্য কিছু হয়ে যেতে পারে, সেটা হয়তো সামাল দিতে পারবেন না। কাজে এখনো সময় আছে, আপনারা ওইভাবে কাজ করেন। দুই নৌকায় পা রাখা এটা বিপজ্জনক। আমি আপাতত জি মিনা ভাই, তো ইলিয়াস ইলিয়াস আপনি কি মনে করছেন যে সরকার যেভাবে চলছে, নানা রকম সমালোচনা আসছে, সরকার খুব দ্রুত গতিতে যাচ্ছে, 111-এ 5-6 জন মানুষকে নেওয়া হয়েছে, অনেক নিয়োগই আসলে বিতর্কিত নিয়োগ। ডক্টর ইউনূস সাহেবের নিয়োগ, এখন কেউ বলছেন এনজিও সরকার, কেউ বলছেন এনজিও গ্রাম সরকার। তো কি আপনার কিছু কি মনে হয়, কি মনে হচ্ছে পরিস্থিতি? না, আলোচনায় যাওয়ার আগে আমি একটু, আপনি তো প্রেক্ষাপট শুরু করেন না, আমি একটু প্রেক্ষাপটটা বলে তারপর শুরু করি। যে আমাদের এখানে এখন রাত প্রায় 1:30 বাজে। তো আমরা কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম যে আমরা একসাথে হয়ে যারা বাইরে সাংবাদিক যারা আছি, এখন তো আমাদের সাথে আপনি জানেন যে এখন এমন এমন জায়গা থেকে আপনার কাছে ফোন আসে, যে ফোনগুলো এতদিন আপনি করেও তাদেরকে পেতেন না, তারা এখন ফোন করে। আজকে আমাদের দুইজনেরই এক জায়গায় অ্যাওয়ার্ড আনতে যাওয়ার কথা ছিল। যে অ্যাওয়ার্ড অনুষ্ঠান, আজকে 8 বছর ধরে আমরা আমেরিকাতে আছি, আমাদের কোনোদিন দাওয়াতও দেয় নাই। আজকে আমাদেরকে ওই একই অনুষ্ঠানে দুইজনেরই অ্যাওয়ার্ড নিতে যাওয়ার কথা ছিল, তো আমিও যাইনি, কনক ভাইও যায়নি। যাই হোক, তো এখন আমাদের সাথে বাংলাদেশের সাংবাদিকরা যোগ দিতেও সমস্যা নেই। যেখানে আমরা চিন্তা করছিলাম যে সাংবাদিকরা যদি অন্তত আজকে মুশফিক ভাই তারপরে মাহমুদ ভাইও আসার কথা ছিল, তো ওনাদের দুইজনের ব্যস্ততার কারণে সেটা হয়নি। আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানটা করতে থাকবো আশা করি, এবং সার্বিক পরিস্থিতি দেশে কি চলছে সেই জিনিসগুলো নিয়ে অনেকের ভেতরে একেবারে
গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যারা রাজনীতি করে তারা হয়তো তাদের মতো করে চিন্তা করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু মিনার ভাই যে কথাগুলো বললেন, আমাদের কেন্দ্রে যারা রাজনীতি করে, যারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করে, আমার মনে হয় তাদের আরো অনেক বেশি সিরিয়াস হওয়া দরকার। কারণ এবারের পরিস্থিতিটা আসলে খুব স্বাভাবিক কোনো পরিস্থিতিতে বাংলাদেশ এখন নাই। একটা জিনিস বুঝতে হবে যে এই পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার দলের যত নেতা কর্মী আছে সব পালিয়েছে। কালকে দেখলাম বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়েছে। হ্যাঁ, এই এই ইতিহাস পৃথিবীর ভেতরে মনে হয় আজ পর্যন্ত কোনোদিন হয় নাই, এটা বাংলাদেশে এবারই প্রথম। তো এরপরে যারাই আসুক, যারাই চিন্তা করুক, বা আওয়ামী লীগ যদি মনে করে আবারও তারা বাংলাদেশে রাজনীতি করবে, আবারও এসে তারপরে আগে যে আমরা আমরা যে ভয়টা পাচ্ছি, মিনার ভাই, আপনি, কনক ভাই, আপনারা কি চিন্তা করছেন আমি জানি না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ, বিএনপি বলেন, জামায়াত বলেন, বাংলাদেশে এখন তো বড় রাজনীতির দল তো দুইটাই আছে, এই দুই দল যদি নাকি বাই রোটেশন ক্ষমতায় আসে, তাদের ভেতরে যত কিছুই হোক, বিএনপি জামাতের ভেতরে যে এখন সত্য কথা অস্বীকার করার কিছু নাই যে দুই দলের ভেতরে একটা কোন দল মানে মনে হচ্ছে যেন শুরু হতে যাচ্ছে, এক দল আরেক দলকে নানান বিষয়ে অবিশ্বাস, কিছুটা খোঁচা দেওয়া, এই ধরনের কথাবার্তা হচ্ছে। কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি, বিএনপি বা জামায়াত এরা যদি নাকি যত খারাপই হোক, এরা কোনোদিন শেখ হাসিনা হইতে পারবে না। শেখ হাসিনার যে সময় আমরা পার করেছি, ওই সময় যেন আল্লাহ আমাদের জীবনে আর কখনো কোনোদিন না আনে, এর বাইরে আর কোনো কিছু নাই। তো সেটার জন্য আমি একজন সাংবাদিক, আপনারা সাংবাদিক, আমাদের তো আসলে ধরেন এই যে দেশে যাওয়ারও ইচ্ছা নাই। আমি জানি না কনক ভাই কি চিন্তা করেছে, আমার নিজের ইচ্ছা নাই যে দেশে গিয়ে কোনো পদ টদ নিব বা কোনো সুযোগ সুবিধা সরকারের কোনো কিছু নিব, এই চিন্তা, এই স্বপ্ন একদমই দেখি না। তো আমরা কি চাই, দেশটা ভালো থাকুক। এখন যে অবস্থা চলছে, আপনি সেনাবাহিনীর কথা বললেন, আমার মনে হয় ডিজিএফআইটা কিছুটা আমার কাছে ভালোই মনে হয়েছে, যে এটার যে রদবদল গুলো হয়েছে। এর বাইরে ধরেন পুলিশের আইজিপি, পুলিশ কমিশনার, অর্থাৎ ডিএমপি কমিশনার, এরকম 4-5টা জায়গায় আমি ভালো কিছু মানুষকে দেখেছি যাদের আসলে কোনো বিতর্ক নাই, যারা এই সরকারের আমলে খুব অসহায়, একটা মানে কি বলবো, যে চাকরির খুব খারাপ একটা সময় তারা পার করেছে। এর বাইরে এখনো পর্যন্ত ডিআইজি, তারপরে গতকালকে আপনারা দেখেছেন যে কি বলে ওর নাম, আরাফাত, তাকে আপনার ডিবির কয়েকজন অফিসার, 2-3 জন অফিসার মিলে তাকে বর্ডার পার করার জন্য তারা চেষ্টা করেছে। চ্যানেল 24 এটার একটা নিউজ করেছে। তো এই ধরনের অফিসাররা যদি নাকি থাকে এখনো পর্যন্ত, এবং ট্রাফিক বিভাগেও আগে যে যারা ছিল সেই তারা এখনো আছে, তো এরা তো, এদের জন্য তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের তার জীবনও মানে হুমকির মধ্যে পড়তে পারে। কারণ এই নিরাপত্তার জায়গাগুলো তো ঠিক করতে হবে সরকার যদি স্মুথলি চলতে যায়। যে কারণে আমি মনে করি যে অবশ্যই প্রশাসনের এই জায়গাগুলো ঠিক করা উচিত। আর সবচাইতে বড় যেটা, সেটা হচ্ছে যে জামায়াত এবং বিএনপি, আমি মনে করি আপনাদের ভেতরে দুই দিকের রাজনৈতিক দল, একটা ধর্মভিত্তিক রাজনীতি করে, আরেকটা জাতীয়তাবাদী চিন্তায় রাজনীতি করে। কিন্তু বাংলাদেশে 90-95% মানুষের জাতীয়তাবাদ আর ইসলাম আসলে ভিন্ন কোনো কিছু না, এটা কখনোই একটার সাথে আরেকটা সাংঘর্ষিক কোনো ব্যাপার না। আর গত 15 বছরে জামায়াত এবং বিএনপির উপরে যে নির্যাতন চলেছে, সেই নির্যাতনের চাইতে এই রাজনৈতিক বিরোধিতা আমি মনে করি অনেক বড় কিছু না। তো সেই বাস্তবতাটা মেনে নিয়ে আমি মনে করি তাদের রাজনীতি শুরু করা উচিত, এবং দেশটা স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাটা রক্ষা করতে হবে। আমরা ভারত এবং আওয়ামী লীগ মুক্ত একটা বাংলাদেশ চাই। এখানে জামাত বিএনপি কে কি করবে আমার কোনো যায়ও না আসে না। হ্যাঁ, এখানে হইতে পারে অনেকে বলছে যে আমি মনে হয় সবই বলে ফেলছি, আপনি যেমন যেমন ইলিয়াস, আমি আপনাকে বলি, না আমি আপনাকে বলি, ধরেন যে মানে বিএনপি জামাতের মধ্যে যে বিষয়টা, যে দ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে, সেটি হচ্ছে রোড ম্যাপ সংক্রান্ত। বিএনপি বলছে যে নির্বাচনের একটা রোড ম্যাপ দেন, কবে নির্বাচন হতে পারে একটা সম্ভাব্য রোড ম্যাপ দেন। জামাত বলছেন যে এটা একটু বেশি আর্লি হয়ে যাচ্ছে, সরকারকে সময় দিতে হবে। এই জায়গাটাই আমরা একটু দেখছি যে তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য, বা ধরেন একটু মানবিমান থাকতেই পারে, দীর্ঘদিন ধরে আছে, নানা রকমের টানাপোড়েন আছে, এগুলো আমরা জানি। অনেক জায়গায় বিএনপি যথাযথ ভূমিকা হয় নাই, অনেক জায়গায় জামাতের ভূমিকা যথাযথ হয় নাই, বা সব মিলিয়ে লোকাল ইন্টারন্যাশনাল যে পলিটিক্স, এবং দুই দলের ভেতরে গোয়েন্দা সংস্থার যারা স্পাই, যারা তারাও কাজ করছে, তো ভারতের চলেরাও কাজ করছে, ভারতের লোকজনও কাজ করছে দুই দলের ভিতরে। তো সব মিলিয়ে ধরেন এক ধরনের দূরত্ব তো তৈরি হয়েছে। তো সেই জায়গাটায় যে রোড ম্যাপের বিষয়টা, মিনা ভাই, রোড ম্যাপের জায়গাটা আপনি কি করেন? বিএনপি চাচ্ছে একটা রোড ম্যাপ দিক, আমরাও বলছি একটা রোড ম্যাপ আসা উচিত। তো রোড ম্যাপ নিয়ে কিন্তু মূলত দ্বন্দ্বটা শুরু, তাই না? বলছেন যে বিএনপি খুব তাড়াতাড়ি করছে, একটি দল খুব তাড়াতাড়ি চাচ্ছে, আমরা চাই সরকারকে সময় দিতে হবে। তো আপনি কি মনে করেন? তারপরে ইলিয়াস আপনার কাছে আসবে একটু শোনার জন্য। আচ্ছা, এটা একটা আসলে একটা বার্নিং ইস্যু এখন, যে রোড ম্যাপ। এখন প্রথম কথা হলো যে রোড ম্যাপ একটা সম্পর্কে একটা আমাদের মনে হয় যে সাধারণ মানুষ কোনো ধারণা আছে কিনা জানি না,
যে কোনো রোডম্যাপ আমি সহজভাবে একটু বলি, সে আপনি ঢাকা থেকে আমি চট্টগ্রাম যাবো, আমার টার্গেট অ্যাচিভ হলো কি, টার্গেট হলো আমি চিটাগাং যাব। এখন এই চিটাগাং আমি অনেকভাবে যেতে পারি, এখানে কত সময়ে যাব, তারপরে ওখানে আর কিভাবে যাব, রাস্তাঘাটে কি কি আমার ঝুঁকি আছে, এই সব কিছু ভাবা। এটা ধরো মানে একজন যাত্রী হিসাবে আমি এইগুলি হলো আমার একটা রোডম্যাপ, পার্সোনাল রোডম্যাপ। একটা সরকারেরও কিন্তু একটা রোডম্যাপ থাকে। এই যে মনে করেন আপনি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছেন, এখন এই অন্তর্বর্তীকালীন সরকার বলার পরই আপনারা একটা দেখেন, এই যে আমাদের এই আলোচনাটা সত্যিকার ভাবেই বলি, ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে আসলে চমৎকার কথা বলেছেন, যে এখানে বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী এবং ইসলাম এটাকে আলাদা করে দেখে না। কাজে আপনারা এই যে একজন ইসলামিক দল, আরেকজন জাতীয়তাবাদী দল, এই লোকগুলির কথা আপনাদেরকে ভাবতে হবে। আপনাদের হ্যাঁ ঠিক আছে, জাতীয়তাবাদী এর একটা বিরাট একটা সমর্থন গ্রুপ আছে, যেটাই করবেন আপনাকে সমর্থন করবে, এটা স্বাভাবিক, তাদের আবেগ এই দলের সাথে জড়িত। একইভাবে জামাতের ভিতরে একটা গ্রুপ আছেন যারা জামাতকে পছন্দ করেন, জামাতের আবেগ জড়িত, জামাতের ভুল বা শুদ্ধ হোক যেটা এক ধরনের ফিল করে, যেটাকে সাপোর্ট করা বা সেই নৈতিকভাবে। এর বাইরেও কিন্তু এই দেশের কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ রয়েছেন, এনারা কিন্তু এটা ইসলামী এবং জাতীয়তাবাদী এটা ধারণা। এই জামাত এবং আমি এই জন্য কথাগুলো আগে বলে নিচ্ছি, জামাত এবং বিএনপির ভিতরে যতবার সেই আপনার এরকম টেনশন সৃষ্টি হয়েছে, সবচেয়ে বেশি মানসিকভাবে কষ্ট পেয়েছেন এই গ্রুপটি। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। কাজে আপনারা যা কিছুই করেন না কেন, এটা হয়তো দেখেন অনেক কিছু হইতে পারে। আমি আগে একটু ভূমিকাটা বলে নিচ্ছি, যে আপনি হয়তো রাইট, এবার রাইট, আপনার হয়তো নৈতিক ক্ষেত্রে রাইট, অন্যান্য বিবেচনায় রাইট, আপনি যা বলছেন এই কাজটা কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে। আমি টার্মটা ব্যবহার করতেছি যে পলিটিক্যালি ইনকারেক্ট। এখন মনে করেন জামাত যেটা বলছি, খেয়াল করেন, আমরা একটু টু দা পয়েন্টে যাই। আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আমি কোনো দলের প্রতি, দুটি দলের প্রতি আমার এক ধরনের, আমি কোনো দলের সাথেই নাই ওইভাবে, কিন্তু পছন্দ করি। ইলিয়াস ভাই যে কথাটা বললেন, আজকে আমাদের মূল শত্রু যেটা সেই ইন্ডিয়া বা তাদের যে এখানে দালাল একটা গ্রুপ সৃষ্টি করেছিল গত 50 বছরে, তাদেরকে মোকাবেলার জন্য ডেফিনেটলি আমাদের কিছু দেশপ্রেমিক দল থাকা দরকার। সেটা শুধু একটা দল থাকলে হবে না, তাহলে ডেমোক্রেসি চর্চা আপনি কোথায় করবেন? সেখানে কয়েকটা থাকতে হবে। যা ইতিমধ্যে দুইটা আছে, হয়তো আরো নতুন করে সৃষ্টি হবে, আমরা সেটাকে এনকারেজ করবো অ্যাজ এ ডেমোক্রেটিক পার্সন হিসাবে। কাজে একটা দল আরেকটা দলকে শেষ করে ফেলবেন, এই রাজনীতি আমরা আসলে দেখতে চাই না। আপনারা মনে করেন যে এই যে এক ধরনেরই আছে, যে এক সিনেমা বুদ্ধা ছিল, যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে আপনার সিনেমার যে নায়িকাটা আছে এবং দেখা যায় তাদের কো অ্যাক্টর যে অ্যাক্ট্রেস যারা থাকে, এগুলি এত ডিফারেন্স কেন? এগুলি সবচেয়ে মানে দেখতে গুড লুকিং না ব্যাড লুক, মানে এই ধরনের নায়িকাদের সাথে, নায়িকা মানে মহিলাদের সাথে রাখে, দেখবেন যে আপনার তার বক্তব্য ছিল, যেটা কারণ হলো কি, এগুলি সাথে রাখলে নায়িকা কত সুন্দর, নায়িকার সৌন্দর্য ফুটে ওঠে। মানে আরেকজনকে অসুন্দর করে আপনি নিজের সৌন্দর্য বাড়াতে চান। এই যে কাজে আমরা এই রাজনীতি, এবং রাজনীতিতে একই অবস্থা, আপনাকে বিএনপিকে খারাপ করে, বিএনপিকে খারাপ দেখিয়ে জামাতকে ভালো হতে হবে, বা জামাতকে খারাপ দেখিয়ে বিএনপিকে ভালো হতে হবে, এই রাজনীতি থেকে যেন আমরা সরে দাঁড়াই। আর আমাদের এই কথাগুলি হলো ওই ইলিয়াস ভাই যে কথাটা বললেন, সেই ধরনের একটা আবেগ থেকে, সেই ধরনের একটা এক্সপেকটেশন থেকে আমরা চাচ্ছি, এবং সেটা যেটা যার পক্ষে যাবে। আপনি তো ওই যে ইলিয়াস ভাই যেটা বলছেন, আমরা দেশে যাই কোনো পদ পদবি ইনশাল্লাহ এটা প্রত্যাশী নাও। আমি কয়েকজন লিডারকে বলেও দিয়েছি বিভিন্ন আমার আলাপচারিতায়, যে আমরা কোনো কাজে আমরা সত্যটা বলবো, কারো পক্ষে আমাদের বলার দরকার নেই। এটা বলার পরে এখন আপনাকে বলছে জান আমরা তো দা পয়েন্টে আছি। এখন কথা হলো যে এটা রোডম্যাপ, এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম গভর্নমেন্টের কাজ কি? ইন্টারিম গভর্নমেন্টের মেইন কাজ হলো একটা নির্বাচন করা, একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এসেছে। কাজে এটা তো আপনার মোরাল অব্লিগেশন, আপনাকে অবশ্যই একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে, যেটা সত্যি খারাপ শোনো। কাজে বিএনপি যদি এটা বলে থাকে, আমি বিএনপিকে এটা পক্ষে না দিয়ে আমার উপায় নেই, এজ এ পলিটিক্যাল অবজারভার সেটা আমি দেখি, বা সেটাই আমরা বলবো যে অবশ্যই একটা রোড ম্যাপ দিতে হবে। রোড ম্যাপ না দিলে আপনি আপনার কত বছর লাগবে? 10 বছর, 7 বছর, 5 বছর, বাট ইউ হ্যাভ টু টেল দিস ওয়ান। আপনি এটা বলবেন না দিস ইজ অ্যানাদার কাইন্ড অফ পলিটিক্স। এবং জামাতকে যেটা আমি রিকোয়েস্ট করবো, আপনাদের তো এটা সাপোর্ট করা দরকার। এখন যে এটা তো ডিপলিটিসাইজেশনের সরকার, আমরা যেভাবেই হোক আপনারা ভালোভাবে সচেতন। আমরা গত 15-16 বছর এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে আসছি, ইন্টেলেকচুয়াল ওয়ার আমরা করে আসছি। এখনো যদি আমরা সেই অবস্থায় দেখি একজন পলিটিক্যাল পার্টি, আপনার তো প্রথমেই সেটা দায়িত্ব ছিল। এবং যে কথাটা আমি বলতে চাচ্ছি, কিন্তু এই কথাটা আপনাদের সিঙ্গেল টোন, সিঙ্গেল ভয়েসে আসা দরকার ছিল। আমরা সেটা চাই নাই যে বিএনপি এক কথা বলবে, জামাত এক কথা বলবে, যেটাই হোক আপনারা টেবিলে বসে। সমস্যা কি এখানে? যে কোন প্ল্যাটফর্ম করে ফেলতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম, সেটা প্রয়োজন নাই। জামাত বিএনপিকে একসাথে আপনারা কথা বলতে পারেন না, একসাথে সরকার গঠন করেছে আপনারা। হ্যাঁ, এগুলি আগে নিজেদের ভিতরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসে যে আমাদেরকে ভাই, এটাই আসলে কথা, যে আপনারা এই মুহূর্তে দল হচ্ছে বিএনপি, জামাত আর বাম টাম মিলে আর ছোটখাটো দল, মানে বড় দল বলতে বিএনপি এবং এরপরে জামাত। তো আপনাদের মধ্যে কোনো বিভেদ বা আপনাদের মধ্যে যদি কোনো দূরত্ব প্রকাশ পায়, সেটি আসলে তৃতীয় পক্ষকে শক্তিশালী করবে। পক্ষ কিন্তু ওত পেতে বসে আছে সুযোগটা নেওয়ার জন্য।
আপনাদের ওইটাই কনক ভাই, যে জিনিসটা একটু আপনাদের সাবধান করা উচিত। হ্যাঁ, আপনাদের বিএনপি এবং জামাতের ভিতরে এইগুলি ডিগ্রি, আপনি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাচ ছাত্র আছেন সহজে বুঝবেন যে 5 ডিগ্রি বা 10 ডিগ্রি ডিফারেন্স আপনাদের মধ্যে। একটু একটু থাকে আর একটু এতে আছে হয়তো জামাত, কিন্তু আপনাদের আসল শত্রু হলো 180 ডিগ্রিতে যারা আছে বা এইটাই। কিন্তু আপনারা দেখা যাচ্ছে এমন আচরণ করতেছেন যে আপনারা সেই 180 ডিগ্রিতে আছে, যে এর চেয়ে বড় শত্রু হয়েছে জামাত, জামাতের শত্রু হয়েছে বিএনপি। এই আচরণ কিন্তু ভালো না। কিন্তু এটা যদি শুধু আপনাদেরই ক্ষতি করতে তা না, এটা পুরো দেশ এটাকে সাফার করবে। আপনারা মনে করেন না যে এই যে আজকে আওয়ামী লীগ পরাজিত হয়েছে বা এর পিছনে যে ইন্ডিয়া পরাজিত হয়েছে তা না, তাদের প্ল্যান এ এন্ড প্ল্যান বি ফেলিউর হয়েছে। আমি বলবো প্ল্যান এ ফেলিউর হয়েছে, হাসিনাকে তারা রাখতে পারে না। প্ল্যান বি হলো যেটার ভিতরে ছিল যে পরবর্তী সরকার আসবে, এটাকে একটা রেডিক্যাল গভর্নমেন্ট হিসাবে পরিচয় করে ধরবে আর কি গ্লোবালি। সেটা ফেলিউর হচ্ছে ডক্টর ইউনূসের জন্য। কাজেই আমি ইউনূসকে খুবই ইম্পর্টেন্ট মনে করি। এবং থার্ড হলো তাদের একটা আরো 50 বছরের একটা পরিকল্পনা নিবে। আপনারা হয়তো বিএনপি এবং জামাত আপনারা তো জানেন না, তাদের আপনারা ট্র্যাপে পা দিয়েছেন। 1-11-এর ভিতরে আপনারা সেই ইতিহাস থেকে কিছুটা শিক্ষা নেন। আমরা দেখেছি কি তখন এক কৃষক এবং 4 চোরকে যেভাবে শাস্তি দিয়েছিল, এক্স্যাক্টলি বিএনপি এবং জামাত এদেরকে স্টেপ বাই স্টেপ শাস্তি দিয়েছে। প্রথমে যে হলো 1-11 ভিতরে আপনাদের একটু স্মরণ করে দিচ্ছে, এটা আমি কারো পক্ষে যাওয়ার জন্য না, এটা আপনাদের একটু সেলফ অ্যাসেসমেন্টের জন্য প্রয়োজন আছে। 1-11-তে প্রথমে আমরা দেখলাম কি জামাতকে খুব মানে এটা এক ধরনের কি করে আর কি, যে পাম তো বলবো না, আমি একটু সুন্দর ভাষা এখন এই মুহূর্তে পাচ্ছি না, যে ওইভাবে তাকে উপরে তুললেন যে আপনারা সৎ মানুষ। জামাত এটা খুব এনজয় করেছে বা যেভাবে হোক আমরা মনে করেছে ওনাদের সততার একটা স্বীকৃতি ওনারা পেয়েছে। আলটিমেটলি আমরা কি দেখলাম, না, তাদের একটা আরো ভয়ঙ্কর পরিকল্পনা ছিল। আপনাদের যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ, আপনাদের বেশ কয়েকজন লিডারকে এটা আপনারা হারিয়েছেন। এবং দেখেন এখন পরবর্তী সময় কি করলেন জামাত, তখন এতে বিএনপি একটা অভিমান অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, তাদের ভিতরে ক্ষুব্ধতা একটু সৃষ্টি হয়েছে। এটাকে ব্যবহার করলো পরবর্তী সময় যখন জামাতের লিডারদেরকে ফাঁসিতে ঝোলানো হলো, তখন বিএনপি চুপ। আবার পরবর্তী সময় ম্যাডাম এবং যে তারেক রহমানের উপর হলো, তখন জামাতকে ওইভাবে এগিয়ে আসে না। দ্যাট মিনস স্টেপ বাই স্টেপ এটা আপনাদেরকে দুর্বল করেছে। এবং একই মিনার ভাই, ওই যে ব্রিটিশ যে সিস্টেমটা রুল এন্ড ডিভাইড, অর্থাৎ রোল এন্ড ডিভাইড, জি, দাও এবং শাসন করো, ওই পদ্ধতিতে তারা গেছেন বলা চলে আর কি। এবং এবারও শেষ করেন আপনি। না, এখন এই জন্যই যে আমার আপনাদের প্রতি যেটা, আমি বলবো না রাজনীতি কিভাবে করতে হবে, আপনার ইউ আর ওয়াইজার দেন মি, আপনারা সেটা জানেন। শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা এমন কিছু করবেন না, তাদের ইয়াতে পা দিবেন না। যেটাই করেন আপনাদের একটা সিঙ্গেল আইদার ইউ লাইক দেম অর নট, এটা তো হবে। এই যে আমরা বলছি যে পরবর্তী এখন তো একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, জাতীয় পার্টি ভ্যানিশ হয়ে গেছে, কাজে এখন স্পষ্ট হতে বিএনপি হয়তো পরবর্তী সময় এটা বাস্তবতার কারণে হয়তো সরকার গঠন করবে এবং জামাত একটা বিরোধী দল হতে পারে। কিন্তু সেই পর্যন্ত তো আপনাদেরকে যেতে হবে। সেটা আগে যদি আপনারা এরকম নিজেরা ফাইট করে শেষ হয়ে যান, সেটা তো আপনাদের জন্য বিপদ হবে না, আমাদের জন্য বিপদের কারণ সৃষ্টি হবে, দেশের জন্য বিপদ সৃষ্টি হবে। আমরা যে এই যে আমি একটা আবার আপনার কাছে ইলিয়াস, আপনি কিভাবে দেখছেন, আপনি কি মনে করছেন এই যে বিএনপি জামাতের মধ্যে এই যে আমি গতকালকে আপনার নতুন আরেকটা ভিডিও বের হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা ভ্যানের মধ্যে অনেকগুলো লাশ তোলা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুবই মর্মান্তিক। আচ্ছা, এইটার আগে ধরেন ওই যে ঢাকাতে এর আগে ওই কাশপুরের এইদিকে বোধহয় ঘটনা, যাত্রাবাড়ির ওইদিকে একটা লাশ তারা ডিভাইডারের উপর দিয়ে আপনার এইবারে ফেলছে, গাড়ির উপর থেকে তারা ফেলে মানে মনে হচ্ছে যে লাশটার প্রতিও তাদের খুব অনেক ক্ষোভ। এবং এরা মানে বাংলাদেশের ভেতরে বাংলাদেশটাকে এরা এমন ভাবে ভাগ করেছে যে আমরা হচ্ছে সব পাকিস্তানের লোকজন, বা আমরা ওদের মানে সর্বোচ্চ ইসরায়েল প্যালেস্তাইন, তারপরে কিংবা ভারত পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মানে এদের মতো একটা জায়গায়, তার চেয়েও ভয়ঙ্কর একটা জায়গায় নিয়ে গিয়েছে আমাদেরকে। মানে আমাদের প্রতি ওদের যে ক্ষোভ, ওদের যে রাগ, আমাদেরকে মারার যে ধরন, আপনি যদি এই আন্দোলনটাতেও দেখেন আওয়ামী লীগের অনেকেও কিন্তু ধরেছে এখানে। ধরার পরে দেখবেন ওরা ওই গান গাওয়াচ্ছে, হ্যাঁ, হালকা মারধর করছে, কান ধরে উঠবোস করানো হচ্ছে, এক জায়গায় দুই এক জায়গাতে তাদের ওই কাপড় চোপড় খুলে তারপরে দৌড়ানো হয়েছে। ছাত্রলীগ কিন্তু এটা করে না, যুবলীগ এটা করে না, ওরা মারার উপরে, মৃত মানুষের উপরে ওরা পিটায়। এটা সেই 28 অক্টোবর থেকে এই গত 15 বছর প্রতি আন্দোলনে তারা এটা দেখাচ্ছে। তো আমি ধরেন ওদের রাজনীতি নিষিদ্ধ করার, এটা অনেকেই বলে, অনেকের এক এক ধরনের মতামত, কিন্তু আমি নিজেও এটা করি না যে কারো রাজনীতিকেও নিষিদ্ধ আসলে এইভাবে খাতা কলমে করা সম্ভব না। সেই আদর্শ আমি এই রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গটা আসবো ইলিয়াস। এই যে রোড ম্যাপ বা বিএনপি জামাতের যে বর্তমান যে বিষয়টা চলছে, এটা আপনি কিভাবে দেখছেন? না, এই কারণেই বললাম যে ওরা যে হিংস্র, অতএব বিএনপি এবং জামায়াত তাদেরকে বুঝতে হবে যে এইবার প্রধানমন্ত্রী, তার সাথে আশপাশের ব্যবসায়ী, তার সাথে সাংবাদিক, মসজিদের ইমাম সাহেব সব পালিয়েছে, তাদের প্রতিটা এমপির বাড়িঘর সব জ্বালানো হয়েছে। এরা যদি আবার ফিরে আসে, এই প্রতিশোধ কিন্তু তারা নিবে। এবং এই 15 বছর বিএনপি এবং জামায়াত এমনিতেই নির্যাতিত ছিল, তাদের উপরে যেভাবে তারা হায়েনার মতো হামলা করত,
এবার তাদেরকে মানে সাপের লেজে পা দেওয়ার মতো, তাদের তো কাউকে পাওয়া যায় না, সব তো পালিয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে, এরা যদি এবার ফিরে আসে সেই প্রতিশোধটা কিরকম হবে সেটা একটু চিন্তা করতে হবে। আর শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথে তো ভারত তো ধরেন সেই 75 এর পর থেকে 6 বছর ট্রেন আপ করিয়েছে শেখ হাসিনাকে। এখন কিন্তু সে কিন্তু ট্রেনিং আছে, ক্লাস নিচ্ছে, কিন্তু সে আরো উচ্চতর ডিগ্রি নিয়ে তারপরে বাংলাদেশে আসবে। এবং আগে তো 2 জন ছিল শুধু, এখন এই শয়তানের ধরেন আশপাশের যত আরো ছানাপোনা যা যা আছে সবগুলো একসাথে হয়েছে, এগুলোকে একসাথে ট্রেনিং দেওয়ার সুযোগ পেয়েছে। সো এখন স্কুলটা কিন্তু অনেক বড়, এই স্কুলের শিক্ষার্থীও সংখ্যাও বেশি। এই সব শিক্ষার্থী এসে আমাদেরকে কিভাবে ভারতের তাদের যে চিন্তা ভাবনা, তাদের ওই প্ল্যান A B C যা যা আছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা করবে। তো যে কারণে আমি এটা নিয়ে খুব বেশি বিস্তারিত ওই যে মিনার ভাই যেটা বললেন, ওনাদেরকে বোঝানোর কিছু নাই। আমি মনে করি ওনাদের একসাথে বসা উচিত। বিএনপিকে এই বাস্তবতাটা মানতে হবে যে জামায়াতের ভেতরে কিন্তু ক্ষোভ আছে। এই বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা খালেদা জিয়া নিজে থেকে আজ পর্যন্ত আমি ধরেন যার সাথে কথা হয়েছে, একদম সত্য কথা বলছি, জামায়াতে ইসলামের কোনো নেতা কোনোদিন বলে নাই যে খালেদা জিয়ার প্রতি তাদের কোনো ক্ষোভ আছে। কখনই আমি শুনি নাই জামায়াতে ইসলামের কোনো নেতার কাছে। তারা কিন্তু প্রচন্ড রেসপেক্ট করে খালেদা জিয়াকে। আমার মনে হয় যে বিএনপির ভেতরে কিছু বাম এবং ইসলাম বিদ্বেষী কিছু লোকজন আছে, যারা মানে ইসলাম শুনলেই মনে করে জামায়াতে ইসলাম, ইসলামকে আসতেই দেওয়া যাবে না এখানে। সো এই জায়গা থেকে তাদেরকে বের হইতে হবে। কারণ আপনি এই জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, তারপরে জামায়াতকে এর আগে যতগুলো ঘটনায় তাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের কোনোটাতেই কিন্তু আমরা বিএনপিকে ওইভাবে কোনো জবাব বা পাশে দাঁড়াতে দেখিনি। এমনকি সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি হয় সেটা নিয়েও কিন্তু বিএনপি খুব বেশি নড়াচড়া করে নাই। ওই ক্ষোভগুলি জামাত ইসলামের থাকতেই পারে। জামাত ইসলাম যদি নাকি ভোটের হিসাব করা হয় তাহলে বিএনপির চাইতে তারা ছোট দল, তাদের তো মানে বিএনপির কাছে একটা আবদার থাকতেই পারে, বিএনপির কাছ থেকে মানে একটা কি বলবো যে পিতৃ সুলভ একটা আচরণ। কিন্তু আমার মনে হয় সেই জায়গাটা, আমি ফ্র্যাঙ্কলি বলছি, এটা জামাতের মানুষের অভিযোগ যে বিএনপি তাদেরকে সেটা করে নাই। আবার জামাতকেও সেটা মাথায় রাখতে হবে যে বিএনপি দল হিসাবে শুধুমাত্র কিছু বাম আর কিছু নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী লোকদের দ্বারা পরিচালিত না। এই দলের প্রতিষ্ঠাতা, এখন যারা এই দলের সর্বোচ্চ নেতা খালেদা জিয়া এবং তারেক রহমান যারা আছেন, তারা আমার বিশ্বাস তাদের ইসলামের প্রতি যথেষ্ট সম্মান এবং দুর্বলতা আছে। সো তারা জামাতকে ভালোবাসে এবং জামায়াতেরও এমন কোনো ফাঁদে পা দেওয়া উচিত না যেটাতে বিএনপি এবং জামায়াতের ভেতরে একটা বড় ধরনের ফাটল ধরবে, যেই ফাটলের ভেতরে আওয়ামী লীগ জায়গা করে নেওয়ার সুযোগ পাবে। জি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যেটা মনে করি যে সঠিকভাবে বলছেন যে মান অভিমান দুঃখ কষ্ট মানে দেশের বর্তমান যে একটা বিশেষ পরিস্থিতি। কারণ অ্যাকচুয়ালি দেখেন, ছাত্র জনতার বিক্ষোভ এবং আল্লাহর রহমত বিস্ময়কর ভাবে কিন্তু হাসিনার পতন হয়েছে। মানে আমরা যেটা কথা না, আমরা যেটা ধর্মীয় গ্রন্থে পড়ি যে জালেমের পতন যেভাবে হয়, মানে অনেকে মানে তোমার চোখ বড় হয়ে যাবে, বিস্ফারিত হবে, এইভাবে হয়। মানে আপনি 7 দিন আগে যে লোকটার দাপট দেখা গেল বিচারপতি মানিক, 7 দিন পরে তার অবস্থা কি, কলা পাতার উপরে শুয়ে বসে আছে, পালানোর চেষ্টা করছে। শেখ হাসিনা এভাবে পালাই যাবে এটা কেউ ভাবে নাই কখন। তো সেই জায়গা থেকে এই যে বিশেষ একটা অবস্থায় আমাদের প্রত্যেকের মধ্যে ভুল বোঝাবুঝি বা দূরত্ব না কমি, অর্থাৎ শক্তিশালী করা দরকার নাই তৃতীয় পক্ষকে, আপনাদের মীমাংসা করবো। তো ইলিয়াস, জি বলেন। আমি একটু এই প্রসঙ্গে করি, ইলিয়াস ভাই যে কথাটা বললেন যে হ্যাঁ এটা মান অভিমান সেটা আছে। এখন অতীতের মান অভিমান নিয়ে এই মুহূর্তে যদি আমরা হিসাব করতে বসি তাহলে আমরা এই জায়গা থেকে বের হতে পারবো না। এই জন্য এখন কথা হলো, আগে যাই হয়েছে এখন থেকে ফ্রম নাও আমরা এমন কিছু আমাদের করা ঠিক হবে না যেটা পারস্পরিক সন্দেহ বা এই সম্পর্কটাকে আরো তিক্ত করে ফেলে। এই জন্য আমি বলবো যে জামাতের যে এখন আমির আছেন ওনার ব্যাপারে আসলে দেখেন যে মিডিয়ার একটা, যদি আপনি একটা খেয়াল করেন, এটা আমার অবজারভেশন, হঠাৎ করে কিন্তু ওনাকে বেশ ভালো একটা হাইলাইট করতেছে বাংলাদেশের মিডিয়া, ওনার খুব প্রশংসা শুরু হয়েছে। কাজে এটা একটা অ্যালার্মিং। আপনারা শুধুমাত্র, আমি এই জন্য বলি কারণ অতীতে মানে কি চুন খেয়ে মুখ পড়েছে, এখন দই দেখলে হয়তো ভয় লাগে। তা আপনাদের প্রতি অনুরোধ থাকবে, জামাতের প্রতি বিশেষভাবে, আমি হয়তো যেটা সত্য আমি তো বললাম, আজকে যদি বিএনপির ব্যাপারে আমি একটু দ্বিধা করবো না, যে বিএনপির সত্যটা বলবো, আইদার দে লাইক ইট অর নট। এখন আপনাদের আমি এই মুহূর্তে যেটা কি ফিল করতেছি, যেটা যে জামাতের একটু সজাগ হওয়া দরকার। যে আপনাদের কিছু মন্তব্য সেটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে না, আমি সত্যিকার ভাবে বলি, হ্যাঁ ইট ইজ রাইট, কিন্তু পলিটিক্যালি ইনকারেক্ট। আপনারা যে কথাগুলি বলছেন, একজন আপনাদের সহযোগী আগে কি করেছে সেটা আমি যদি সেটা বলতে চাই, আমি তো সামনে আগাতে পারবো না। আমরা সামনে এগোতে চাই, কাজে আপনাদের যেটা কথা হলো, আপনাদের মান অভিমান, ইলিয়াস ভাই যেটা বললেন সেটা অবশ্যই আছে। সেই মান অভিমানকে আমি কনসিডারে রেখেই আপনাদেরকে বলছি, অনুরোধ করছি আপনারা এটাকে ফার্দার অগ্রসর হতে দিবেন না।
যদি কোনো কিছু কথা বলতে হয় আমার অনুরোধ আপনারা টেবিলে ওনাদেরকে বলেন জি। যে ওনাদের ব্যাপারে যে হ্যাঁ মিনাল ভাই ধরেন আমরা যে বিষয়টা ধরেন শেখ হাসিনা হয়তো গেছে, কিন্তু ডিজিএফআই তে হয়তো উপরের দিকে কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু খাসলত কিন্তু পরিবর্তন হয়নি। মিডিয়ার সেটা আমাদের খেয়াল করতে হবে। মিডিয়ার মালিকগুলা কিন্তু এখনো সব হাসিনার লোক, প্রত্যেকটা কি পয়েন্টে হাসিনার লোক, এবং প্রত্যেকটা জায়গায় 4-5টা লেয়ার করে হাসিনার লোক বসানো আছে। তো তারা চাইবে কনস্টেবিলিটি। তো ইলিয়াস, আপনি কিভাবে দেখেন যে ছাত্রদেরকে যেভাবে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা ধরেন আনসার বিদ্রোহ দমনের ছাত্ররা দৌড়ায় আসতেছে, আমার পুলিশ কোথায়, আমার বিজিবি কোথায়, আমার সেনাবাহিনী মাঠে আছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে না, ছাত্রদেরকে যেভাবে সামনে নিয়ে আসা হচ্ছে, কারণ এই প্রবণতাটাকে আপনি কিভাবে মনে করেন? ছাত্রদেরও তো আসলে লেখাপড়া বা নিজেকে গঠন করার ব্যাপার আছে, সেই জায়গাটায় এটাকে আপনার কিছু এক্সেসিভ মনে হচ্ছে কিনা? না কনক ভাই, আমার একদমই আমার এক্সেসিভ মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে ছাত্রদের থাকা উচিত। কারণ কি জানেন, ধরেন এই কালকের কথা যদি বলি, কালকে খুব বেশি আলোচনা হয়েছে কয়েকটা স্কুলের ভেতরে শিক্ষকদেরকে বসিয়ে রেখে তারপরে আপনার রেজিগনেশনের পেপারে সাইন করানো হচ্ছে। তো তাদের এই রিজাইন করার যে মুহূর্তটা, এটাকে আপনি স্যাড মিউজিক চালায় যদি সুন্দর করে উপস্থাপন করেন আপনার খুব কষ্ট লাগবে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন ওই মাস্টার সাহেব কয়দিন আগে জয় বাংলা জয় বঙ্গবন্ধুর এই স্লোগান ছাত্রদেরকে শিখিয়েছে। কালকে যেই মুরব্বীর বিষয় নিয়ে ই করলো, সবচাইতে বেশি আলোচনা হলো, সেই মুরব্বীর চেয়ারের ভেতরে দেখেছেন কি ছিল? চেয়ারের এই ঠিক এই জায়গায় যে হাতলটা, এটা হচ্ছে নৌকা। তো এখন একজন প্রিন্সিপাল, তার তো এখানে নৌকা থাকার কথা না। আপনার মনে আছে ডক্টর মিজানুর রহমান তিনি বলেছিলেন, আমাকে ভিসি, তিনি তখন জগন্নাথের ভিসি, আমাকে ভিসির এই পদটা থেকে সরায় যদি যুবলীগের প্রেসিডেন্ট বানানো হয় আমি তাহলে রাজি আছি, আমি ভিসির চাকরি ছেড়ে দেবো। এইটা হচ্ছে গত 15 বছরের, বিশেষ করে শেষ 5-7 বছরের শিক্ষকদের নমুনা। মানে আগে তো শিক্ষকটা অত ইয়ে ছিল না, এই 15 বছরের শুরু থেকে শুরু করেছে, শেষের 5-7 বছরে খুব ভালো সাপোর্ট পেয়েছে তাদের মধ্যে দিয়ে। না, আমি আপনার সাথে একমত যে এই প্রবণতা বা আনসার বিদ্রোহের জায়গাটা তো আমি সমর্থন করি। না, এটাই না খালি কোনো ভাই, ধরেন আপনি 32 নম্বরের ঘটনা দেখেন। 32 নম্বরে কারা হিন্দি গান শুনেছে, লুঙ্গি ড্যান্স শুনেছে, এই জন্য শোনার কারণে তাদের আপনি ই করছেন। এখন এই ছেলেদেরকে তো আপনি গত 15 বছর পড়িয়েছেন হিন্দু সংস্কৃতি, আপনি শিল্প সংস্কৃতি, কৃষি শিক্ষা বই বাদ দিয়ে শিল্প সংস্কৃতি পড়িয়েছেন, পড়িয়ে তাদেরকে নাচ শিখিয়েছেন। শিক্ষিকার সাথে আমরা ছাত্র নাচ দেখেছি, তো হিন্দি গানের তালে তালে নাচগুলো সব হয়েছে। তো তারা তো শিখেছে শুধু এই হিন্দি গান, তো এখন তো তারা হিন্দি গানই চালাবে। তারা যদি কোনো কিছুতে শোক ফিল না করে, আপনি জোর করে তো কারো শোক ফিল করাইতে পারবেন না। এখন এটা নিয়ে সমস্যা, আরো অনেক কিছু বলা হচ্ছে। আর সবচাইতে যদি আপনি স্পর্শকাতর যেটা, এই আনসারের সময় আপনি বলেন কনক ভাই, মনে করেন ওই দিন মাঠে ছাত্ররা নাই, ওই দিন পরিস্থিতি অনেক কিছু হইতে পারতো। তো এটা কে সামাল দিবে? তো এখন একটা নিয়মের ভেতরে আনা দরকার। হইতে পারে সেটা তাদের কোনো ইউনিফর্ম, হইতে পারে কোনো কার্ড, আমি জানি না যে কিভাবে সম্ভব। আর মাঝখানে তো ধরেন পুলিশ ডিউটি করে, এখনো পর্যন্ত কিন্তু এই যে মামলাগুলো হচ্ছে, আসামি কিন্তু সেইভাবে এখনো সব থানায় ধরাধরি এই অভিযানগুলো শুরু হয়নি। রাস্তায় পুলিশ, আমার কনসার্ন কি জানেন? আমার কনসার্ন হচ্ছে যে এই আনসার বিদ্রোহ ঠেকাই যে 50 জন ছাত্রের মতো আহত হয়েছে, আমরা চাইছি যে কেউ মারা যায় নাই। তো আমরা ছাত্রদের আর রক্ত চাই না, রক্তপাত চাই না। এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে, সরকার পুলিশ নামাতে চেয়েছে কিনা, পুলিশকে তলব করেছে, পুলিশ আসে নাই, বিজিবি তলব করছে, বিজেপি আসে নাই, বা শেষ মুহূর্তে সেনাবাহিনীও যোগ দিয়েছিল, কেন প্রথমে দিল না? এই জায়গাগুলো হচ্ছে আমার 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 কোশ্চেনের জায়গা আর কি, যে কেন ছাত্ররা বারবার আহত হবে, কেন তাদের রক্ত ঝরবে না, তাদের রক্তের কারণেই তো আজকে স্বাধীন দেশ। কিন্তু তারা যদি না থাকে, যেটা হবে, এই যে এখন দেখবেন সব এলাকাতে, আমি আমার যতগুলো এলাকাতে মানুষের সাথে কথা হয়, সব এলাকাতে ধুমায় আপনার সবাই এখন ওই প্রোফাইল পিকচার সব চেঞ্জ করে এখন আপনার ধর্ম পাল্টায় মুসলমান হচ্ছে, আওয়ামী লীগের ধর্মের লোকজন সব। এখন এই যে আওয়ামী লীগ থেকে লোকজন, এরা কিন্তু সব এখন বিএনপি সেজে, আবার কেউ কেউ পোস্ট করছে যে বন্ধুত্বের মাঝে কখনো শিবির ছাত্রলীগ ছাত্রদল হয় না, হ্যাঁ, এগুলো বলে এখন তারা সম্পর্কটা শিথিল করছে। আপনি সুযোগ দেন না, দেখবেন এরাই আবার লাঠি হাতে নিয়ে শুরু করে দিয়েছে। সো পুলিশের ভেতরেও এখন অনেক পুলিশ আছে, পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এই 15 বছরে যারা হয়েছে 80% তো এদেরই লোক। তো এই লোকগুলি দেখবেন একটা সুযোগ পেলেই না তারা অস্ত্র হাতে তুলে নিবে এবং আবার আগের মতো গুলি করা শুরু করবে। আপনি, আমার কাছে মনে হয়েছে কয়েকটা ঘটনায় যে বাংলাদেশের এই একটা মানুষ এইভাবে, একজন বাংলাদেশের মানুষকে এইভাবে গুলি করতে পারে না, প্রকাশ্যে সামনে মানে গুলি করছে। এটা কোনোদিন এক দেশের মানুষ এই সেম দেশের মানুষকে এটা করা সম্ভব না। আমি মনে করেছিলাম কি ভারতীয় বাহিনী বোধহয় এখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এটাই তো সেই পুলিশ। তো সেই ইলিয়াস, আজকে যে ভিডিওটার কথা আপনি প্রথমে বললেন, আপনি দেখেছেন তো কিভাবে লাশটাকে কিভাবে, হ্যাঁ, মানে লাশের উপরেও ক্ষোভ তাদের, ছুঁড়ে ফেললো লাশটার উপরে ক্ষোভ। সেটাই বলছে যে এই পুলিশটাই তো আছে এখন। হ্যাঁ, এই পুলিশের ভেতরে রদবদল হচ্ছে, রদবদল হওয়ার পরে একটা অফিসার লেভেলের রদবদল চলছে, এখনো সব হয়নি, এখনো কয়েকটা জেলা বাকি আছে, ঢাকা শহরের থানাও এখনো বোধহয় 7টা না 8টা না কয়টা এখনো বাকি আছে। এই ইন্সপেক্টর গুলো, ওসি গুলো আপনার এখন পর্যন্ত সব নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আর সাব ইন্সপেক্টর আর হচ্ছে কনস্টেবল, তারা তো তারাই আছে।
যারা এইভাবে লাশ ধরে তারপরে এই ভ্যানের উপরে তুলতে পারে সেই কনস্টেবল আর সাব ইন্সপেক্টর তো এখনো পর্যন্ত আছে, তারা সুযোগ পেলে আবার সেটা করবে। সো আমি মনে করি এটা একটা নিয়মের ভেতরে নিয়ে আসা উচিত। কিভাবে সেই নিয়ম করবে সেটা আমি জানি না, কিন্তু ছাত্রদের মাঠে কনক ভাই থাকতে হবে। এখনো পর্যন্ত সেই পরিস্থিতি আসে নাই। যতক্ষণ আমাদের মনে না হবে যে সেনাবাহিনীর ডিজিএফআই, তারপরে এনএসআই, পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো, আপনি জানেন যে এসবিতে স্বামীর চাকরি গিয়েছে এই সরকারের খুন খারাপের কারণে, অথচ এসবিতে এসপি সাহেব এখনো আছেন, আপনার এই তার স্ত্রী, সে এখনো ওই জায়গাতে আছেন। তো এটা কেমনে সম্ভব? আমার স্বামী হচ্ছে, এবং সেই যে মহিলার কথা বলা হচ্ছে অত্যন্ত মানে নিম্ন রুচির একজন মহিলা। এখন এগুলো তো আছে, সবই আছে, তো তাদেরকে আপনি ছাত্ররা যদি না থাকে তাহলে এই ফোর্স হিসেবে কাজ করবে কারা? কাউকে তো থাকতে হবে। একদম উইথড্র করার মতো সময় মনে হয় এখনো আসেনি। না ইলিয়াস ভাই, আমি একটু আপনার এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে দেখেন যে আসলে মানে পুরা নিচ পর্যন্ত করে ফেলতে হবে তার প্রয়োজন নাই। এখন আমাদের যে মূল প্রশ্ন যেটা, যে আমাদের যে চিফ এক্সিকিউটিভ এই রাষ্ট্রে বা এই সরকারের, এখন উনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার কি আসলে কন্ট্রোল আছে কিনা, এই বেসিক প্রশ্নটা তো করা উচিত। উনি কি ইচ্ছা করলে পারেন যে কাউকে স্যাক করতে? ওনার তো এই অথরিটি আছে, কিন্তু এটা উনি কেন প্রয়োগ করছেন না সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। এবং এই জন্য যে এই যে বললাম যে পলিটিক্যাল ফোর্সের ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আমাদের যেটা পরামর্শ আগেও ছিল, এখনো বলছি, যে আপনি পলিটিক্যাল ফোর্সের এগেনস্টে গেলে আপনি কিন্তু দুর্বল হয়ে পড়বেন। এই যে আজকে প্রয়োজন ছিল বিএনপি জামাত একসাথে হয়ে সিঙ্গেল একটা ভয়েস দিয়া ওনাকে সহযোগিতা করা, ডক্টর ইউনূসকে সহযোগিতা। এই যে তো বললাম, এখন বললেন যে আপনারা আপনাদের এই সংস্কার করতে এতদিন লাগবে। এটা কি 10 বছর লাগবে? আপনি কি 10 বছরে তো পারবেন না। কাজে এটাকে এই তিনটা শক্তিকে বসতে হবে, যে পলিটিক্যাল ফোর্স প্লাস এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, আপনাদের একসাথে বসতে হবে। বসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস চিফ এক্সিকিউটিভ হিসাবে উনার পুরো শক্তি উনি পাবেন। আর এই যে ছাত্ররা যে কথাটা বললেন পিছনে থাকবে, হ্যাঁ অবশ্যই থাকতে হবে। ছাত্ররা যদি রাস্তায় থাকে, পলিটিক্যাল ফোর্স গুলি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের ওনাকে একটু সাপোর্ট দেয়, এতে সবাই হতে হবে। এখন জামাত আপনি আপনারা ওনার প্রতি সহানুভূতিশীল, বিএনপি কে করেন, আপনারা একসাথে বসে এক ভয়েসে যান। তারপরে হ্যাঁ পরবর্তী সময় তো এটা তো আমিও চাই যে আপনারা বিএনপি প্রধান বিরোধী দল হবে, এবং তারপরে জামাত হয়তো না, বিএনপি সরকার গঠন করলে জামাত প্রধান বিরোধী দল হবে। এটা একটা তো বিরাট সুযোগ সৃষ্টি হবে যা আপনাদের জন্য, দেশের জন্য। এটাকে তৈরি করতে হলে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করা দরকার, অল পলিটিক্যাল ফোর্সের সহযোগিতা করা দরকার। সেটা হচ্ছে না কেন? এবং এই যে বলেন যে বারবার এখন একটা কথা বললে যে আপনারা এখনই সমালোচনা করে দিচ্ছেন, মাত্র 20 দিন হলো, কিসের 20 দিন? তো মোটে না এই কিছু কাজ করার জন্য। আপনারা জানেন ওই যে গতকাল আমি প্রায় শফিকুর রহমান ওনার সাথে কথা বলি, যে কিউবার যে বিপ্লবটা হলো, বিপ্লবের পর তারা মাঠের ভিতরে সেইটা এক ধরনের বিচার করেছেন। বেশি দিন লাগে নাই, আপনার তো ইচ্ছা থাকতে হবে। আপনারা বিচার করবেন না, আপনারা কি পোস্টে এটা বসিয়ে রেখেছেন, যে কোনো মুহূর্তে আপনারাও সমস্যায় পড়বেন, সারা জাতিকে একটা বিপদে ফেলবেন। এখনো বারবার বলছি যে আপনারা এই কাজগুলি করেন। আপনারা এই যে এখনো লেগে গেছেন ডিপলিটিসাইজেশন, দুই পলিটিক্যাল পার্টির ভিতরে সন্দেহ সৃষ্টি করা। আমি মনে হচ্ছে ডিজিএফআই এখনো অ্যাক্টিভ বিএনপি এবং জামাতের ভিতরে, আমি ফিল করি যে এটা তাদের ভিতরে ডিস্টেন্স ক্রিয়েট, এই ডিস্টেন্স তো ক্রিয়েট করা ঠিক হবে না, বরং আপনারা মিনার ভাই ধরেন আমরা যেটা আপনি বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় যেন ডক্টর ইউনূস সাহেবের হাতে ফুল কন্ট্রোল নাই। উনি সেটাই তো আমাদের দেখতে হবে, দিস ইজ আওয়ার মেইন প্রবলেম নাও। কন্ট্রোলটা উনি পাচ্ছেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আর 2 নম্বর বিষয় হচ্ছে ধরেন এখানে এই সরকার গঠনটা অনেকটা আবেগের বশে হয়েছে, খুব বেশি চিন্তা ভাবনা হয়েছে বলে আমার মনে হয় না। কারণ খুব বেশি চিন্তা ভাবনা হলে এনজিও থেকে 7 জন আসতে পারে না, একটি জেলা থেকে 6 জন আসতে পারে না, আরেকটি জেলা থেকে 5 জন আসতে পারে না, একটি সরকারি 4 জন আইনজীবী থাকতে পারে না, একটি সরকারি 3 জন অর্থনীতিবিদ থাকতে পারে না। অর্থাৎ এখানে অনেকটা অপরিকল্পিত আবেগের বশবর্তী হইয়া কিছু মানুষকে নেওয়া হয়েছে। কারণ পলিটিক্যাল লোকজন কিন্তু নাই। আরে ভাই, আলটিমেটলি আপনার পলিটিক্যাল লোকজনই লাগবে, পলিটিক্যালি সবকিছু মোকাবেলা করতে হবে। মানে আবেগ দিয়ে বা শুদ্ধ কথা বলে সবকিছু মোকাবেলা হয় না। তো আপনার কি মনে হয় যে আপনাকে দিয়ে আমি অনুষ্ঠানে শেষ করবো, বেশি লম্বা করবো না, অনুষ্ঠান প্রায় 40 মিনিট হয়ে গেছে। আপনার কি মনে হয় যে ডিপলিটিসাইজেশনের যেই সূচনাটা 1/11 সময় হয়েছিল, সেরকম কোন স্মেল আপনি পাচ্ছেন কিনা? সেরকম কোন স্মেল থেকেই কি বিএনপি জামাতকে বিভক্ত করে দুর্বল করে তৃতীয় আরেকটা ফ্রন্টের জন্য জায়গা করা হচ্ছে কিনা? খুব সংক্ষেপে একটু বলবেন মিনার ভাই, তারপর আমি ইলিয়াসের কাছ থেকে শুনবো। না, এটা আপনার সংক্ষেপে বলতে গেলে আমি স্পষ্ট এটার গন্ধ পাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। এখন যদি মনে করেন যে এই ডিপলিটিসাইজেশন না হতো, এবং আমি আরেকটু এই জন্য অবাক হয়েছি বিশেষ করে জামাতের সেই বিবৃতির জন্য,
আপনারা তো সেই ডিপলিটিসাইজেশনকে সাপোর্ট করতে পারেন না, এটা আমি কখনোই আমি এটা সাপোর্ট করবো না কখনোই। কারণ এই ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে যদি আমার দেখেন ক্যারিয়ার, সেই প্রথম থেকে আমি লিখেছি 111 থেকে এখনো সেটা বলবো, আপনারা এটা ডিপলিটিসাইজ করার এটা মারাত্মক প্রবণতা। এই যে আপনারা এতদিন সংগ্রাম করলেন, কেন আপনাদের প্রতি সহানুভূতি হয় নাই? এরকম তো আরো বড় বড় আন্দোলন করেছেন, আপনাদের লোক হয় আরো বেশি হয়েছে, কিন্তু তারপরে হয় না। এবার কেন হয়েছে? যখনই দেখছে এটা নন পলিটিক্যাল, ছাত্ররা এসেছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারপর দেখেছেন এটা বিপদ কোন জায়গায়। এই যে আজকে 15 বছর বিপদ ছিল, সেটা ডিপলিটিসাইজেশনের জন্য। এবং সেই একই ডিপলিটিসাইজেশনকে যদি আপনারা এখনো সামহাও এটাকে যে কোনো নামেই হোক এটা যদি সাপোর্ট করেন, সেটা তো সাপোর্ট করা যাবে না। এখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। কিন্তু আসলে কি ছাত্রদের আন্দোলন রাজনৈতিক নিরপেক্ষ? এখানে না, এইটা ভূমিকা ছিল না? এইটা দেখেন, এটা হয়তো বললে আর একটু বেশি সময় এখন চলে যাবে। এখন এই যে বারবার আমি কিন্তু পলিটিক্যাল যাদের সাথে আমার যোগাযোগ ছিল, আমি বারবার বলছি আপনাদের প্রেজেন্স আপনারা সেটা দেখান, না হলে এটা নন পলিটিক্যাল ফোর্সের কাছে চলে যাবে। এখন সেটাই হয়েছে, এখন সেটা এস্টাবলিশ করতে আপনাদের সময় লাগছে। এটা কি কখনোই সম্ভব? কয়েকজন ছেলে এরকম একটা দুর্দর্শ ছাত্রলীগ, এরকম সন্ত্রাসী লীগ সারা পৃথিবীতে আর নাই, হিটলারের বাহিনীর পরে, তারপরে এখানে ছিল পুলিশ লীগ, সমস্ত কিছুর বিরুদ্ধে আপনারা মনে করেন কি কয়েকজন ছাত্র সেটা করে ফেলেছে? হ্যাঁ, তারা হয়তো সিম্বল হিসাবে ছিল, ওই যে কথাটা বললাম, ডিপলিটিসাইজেশনের জন্য মানুষের আবেগটা পাওয়া যেত না, সেই আবেগটা পাওয়া গেছে তারা সামনে আসে। মানে হচ্ছে যে ছাত্র জনতা বুকের রক্তে শেষ পেরেকটা ঠুকেছে, হ্যাঁ, কাজে পেরেকটা তারা ঠুকেছে, কিন্তু তার আগ পর্যন্ত বিভিন্ন মহল বিভিন্ন ভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, চালিয়েছে, এবং ছাত্রদের এই আন্দোলনের পিছনেও প্রত্যেকটা রাজনৈতিক দল অত্যন্ত সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। এবং এই আকরণ ভাই এই কথাটা একটু বলতে হবে, কারণ একদিকে বললে টেনে আরেকদিকে নিয়ে যাবে। এখন কথা হলো এখানে সবার ভূমিকা রয়েছে, ছাত্রদের না হলে যেরকম সেটা সম্ভব হতো না, একইভাবে শুধুমাত্র ছাত্ররা এই আন্দোলন সফল করতে পারতেন না, এই বিপ্লব সফল করতে পারতেন না, এটাও আমাদের স্বীকার করতে হবে। এখন দেখবেন যে একটা গ্রুপ এটাকে কিন্তু অন্যভাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন ছাত্ররা ওনাকে বসিয়েছেন। সরি স্যার, এটা আসলে আপনার বোধহয় ঠিক হয় না। আপনি আরেকবার চিন্তা করেন, ছাত্ররা আপনাকে বসিয়েছে সবার সমর্থনে, দেশবাসী আপনাকে পুরো সমর্থন দিয়েছে। এখন যদি আপনি শুধু ছাত্রদের হয়ে থাকেন সেটা ঠিক হবে না। ছাত্র মাত্র কয়েকজন, এখানে কয়েকজন ছিল, হয়তো সব ছাত্র সেটা প্রতিনিধিত্ব করে না। আপনাদের যে 2 জন হয়েছে তারা সমগ্র ছাত্র সমাজকে রিপ্রেজেন্ট করে না। এটার ভিতরে ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল, আপনাকে সেটা স্বীকার করতে হবে। আপনারা যদি পলিটিক্সকে স্বীকার না করেন, তাহলে একটা মারাত্মক ভুল হবে। যে ভুল করেছিল 1/11 সময়, আমরা চাই না সেটা আবার রিপিট হোক। কাজে ডিপলিটিসাইজেশন যেটা করছেন এটা খুবই মারাত্মক সবার জন্য। যে ইলিয়াস, আপনি কি মনে করেন? আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছি, কি মনে করেন? আমাদের সামনে এখন ধরেন আপনি যদি কয়েকটা চ্যালেঞ্জ দেখেন, সবচেয়ে বড় মানে আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা এখানে সেই এই 15 বছরের শুরু যেটা 111, তারপর থেকে এখনো পর্যন্ত আমাদের ভয় কিন্তু একটা, সেটা হচ্ছে ইন্ডিয়া। তো আওয়ামী লীগের এই যে এরকম একটা পতন হলো না, ধরেন সালমান এফ রহমান, আমি জানি না যে একটা মানুষের মানে কত টাকার দরকার, মানে কত হইলে সে মানে ফুল স্টপ দিবে যে হ্যাঁ আর করবো না। মানে এই এস আলম আর সালমান এফ রহমান দুইজন যা করলো, এত আলোচনা সমালোচনা, ওপেনে মনে হচ্ছে যে মানে মানে ডাকাতি করছে এরকম। সবাই জানে, সবার চোখের সামনে 10,000 কোটি টাকা মাফ করে নিচ্ছে। উনি ওইদিকে হজে গিয়ে তারপরে সেখানে থেকেও আপনি লোন মকুব করে নিচ্ছে। তো এগুলির পরে দেশে মানুষ এই যে আনিসুল হক আর সালমান এফ রহমানের ধরার দিন দেখেন মুখের দাড়িগুলো পর্যন্ত কাটতে হয়েছে, তারপরেও মাফ হয়নি। এই যে মান সম্মান কোনো কিছু কি আছে? কিছুই নাই, টাকাও নাই, আরেকজনের বউরে ভাগায় নিয়ে গেছে, সেই বউ নাই, টাকা পয়সাও নাই, কিছু নেই, সব শেষ। আওয়ামী লীগের লোকজন এই আরাফাত থেকে শুরু করে পলক একটা অ্যাপ বানায়ও, পলক সেখানে 10 লাখ টাকা করেছে। একটা অ্যাপ বানাইতে মনে করেন লাগে, কনক ভাই বানিয়েছে জিজ্ঞেস করেন, 10,000 টাকা দিয়ে অ্যাপ বানানো যায়? 10 লাখ টাকা দিয়ে সে এক একটা অ্যাপের করেছে। তার স্ত্রী ছিল হাউস টিউটর, সেখান থেকে তার স্ত্রী এখন শুধু স্বর্ণ গহনায় আছে 10 কোটি টাকা। তো এই যে একটা বিশাল ইয়ের পরে এখন নাকি পলক শুধু কান্নাকাটি করে। তো আওয়ামী লীগের লোকজনের আমি দেখছি না যে তাদের আলাপ আলোচনার ভিতরে যে শেখ হাসিনার কয়েকটা ফোন রেকর্ড ফাঁস হলো, সেখানেও কিন্তু সে তার ওই অধ্যত্বপনা দেখাচ্ছে যে হ্যাঁ ডক্টর ইউনূসকে সে চোর টোর বলে গালাগালি করছে, সে আবার আসবে, সে সবাইকে কাউকে ভয় না পাওয়ারই করছে, কোনো রিগ্রেশন একদম মানে 0% আমি কারোর বলতে দেখছি না। তো আমি মনে করি আমরা যাদের যাদের এখন মানে সাবধান করতে চাচ্ছি তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। আজ থেকে 1 মাস পরে যদি আমরা এটা নিয়ে আলোচনা করতাম, আমি অন্যরকম বক্তব্য দিতাম। কিন্তু এখন আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি না কোনো বিশাল সাহস পাচ্ছি এখন। মানে এই ছাত্ররা যে সাহস দেখিয়েছে ভাই, আমার পক্ষে সম্ভব হতো না। তার বন্ধুকে গুলি করছে, সে তার লাশটা সে ছাড়ছে না, সে ওকে নিয়েই আসবে। রাস্তার মধ্যে এক পায়ে গুলি লেগেছে আবু সাইদের, লাগার পরেও সে আবারও সে ওইভাবে বুক চিতিয়ে দিচ্ছে, বুকের মধ্যে তারপর গুলি লাগছে। 2-3টা গুলি খাওয়ার পরে সে সেখান থেকে যখন দাঁড়াতে পারে নাই, তখন সে পড়ে গেছে। তার আগ পর্যন্ত সে পুলিশের গুলি নিচ্ছে বুকের মধ্যে। মহিলারা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, যা দেখেছে এবার, এরপরেও যদি বাংলাদেশের কোনো রাজনীতিবিদের, সেটা বিদেশি শক্তি আমেরিকা হোক, ভারত হোক, চীন হোক, যেই দেশের শক্তি নেই, তারা এই দেশের মানুষের সাথে
হাসিনার মতো আচরণ করতে চায়, তাদের আমার মনে হয় শিক্ষা পাওয়া উচিত, এবং শিক্ষা আমার মনে হয় হয়েছে। কয় বছর থাকবেন সেটা জানি না। শেখ হাসিনার আজ থেকে 1 মাস আগেও আমরা যখন কথা বলতাম, কনক ভাই এই কমেন্ট অন্তত কয়েক লাখবার করেছেন, আমিও পড়েছি যে দেশে আয়, আর হাসিনা জীবনে যাবে না, সেই দিন শেষ। এই কমেন্ট আমরা সারা জীবন পড়েই আসছি। আজকে কিন্তু সেই কমেন্ট করার লোকগুলো নাই। সো হাসিনাকে যারা 1 মাস আগেও বলতো, জুলাই মাসেও, যে হাসিনা যতদিন থাকবে ততদিন, এরপরে কে আসতো সেই হিসাব নাই, এরপরে কি রেহানা আসবে না জয় আসবে না পুতুল আসবে সেই হিসাব করতো। এখন হাসিনারই খবর নাই। সো যারা এটা নিয়ে অনেক লাফালাফি করতো তাদের আজকে শিক্ষা হয়েছে, এবং আমার বিশ্বাস যে ভবিষ্যতে যারা ক্ষমতা এইভাবে জোর করে ধরে থাকতে চাবে, যতই উন্নয়নের ফাঁকা বলি টুলি দিয়ে মানুষকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, দিন শেষে তাদেরকে শেখ হাসিনার মতো 45 মিনিটের নোটিসের দেশ ছাড়তে হবে। সো এই শিক্ষা দেখি। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে যে হাসিনাকে এখন গোপালগঞ্জ না বরিশালের নেতা বলে, আপা ঘাবড়ায়েন না, বরগুনা বরগুনা বলতো না, বলছে আপা ঘাবড়ায়েন না, আমরা আছি। হ্যাঁ, নরম হয়ে যায়, উনি অনেক শক্ত আছে, নরম হয়ে যায়। মানে এই যে ধরেন লেস তুলে যে পালানো, এবং হাসিনা যে কলগুলো দিচ্ছে দেখেন কনক ভাই, হাসিনা কিন্তু এখানে কল দেওয়ার লোক না, কল দিচ্ছে না পারতে, মানে ওর উপরের আর কোনো নেতা অবশিষ্ট নাই ওই জেলায় তার কথা বলার মতো, না পারতে সে কলটা দিচ্ছে। তো মানে অধ্যত্ত এবং মানে অহংকারের যে পতন বা জুলুমের যে অবসান, এটা যুগে যুগে এভাবেই হয়। এবং আমরা বলবো যে এই যে আপনি যেটা বলছিলেন যে মানুষের যে অলৌকিক শক্তি ভর করেছিল প্রত্যেকটা ছাত্র জনতার উপরে, আমি বলবো না হলে এইভাবে মানে বুলেট বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা, এইভাবে একটার পর একটা হামলা সহ্য করে, এইভাবে একটার পর একটা নিপীড়নের পরেও এইভাবে রুখে দাঁড়ানো, মানে এটা একটা বিস্ময়কর ঘটনা, এটা অলৌকিক কিছু। আমি আমার চোখে যে 5 তারিখেও কিন্তু আমরা তো ওই রাতে আপনিও ঘুমান নাই, আমরা কেউই ঘুমাই নাই। 5 তারিখেও কিন্তু এখানকার সময় 2টা পর্যন্ত কিচ্ছু নাই, কোনো দিকে কোনো লোকজন আসে না। কি মনে হয়, আমি ভয় পাচ্ছিলাম যে আসলে মনে হয় সব মনে হয় হয়ে গেল, ভয় পেয়ে বোধহয় আর মনে হয় আসবে না। 12টার বাংলাদেশ সময় 12টার পর থেকে হঠাৎ করে সারা দেশের মানুষ মনে হলো যেন মানে আকাশ থেকে পড়লো, এরকম মনে হয়। তো এভাবেই হয়। এবং আমরা খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে, যেহেতু 111-এর বেশ কয়েকজন এখানে এসেছেন, শেখ হাসিনার দ্বারা উপকৃত ভোগী বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কযুক্ত অনেকেই আছেন। আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি তাদের ভূমিকা। আমরা যদি কোথাও দেখি 111-এর ভূত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, আমরা যদি কোথাও দেখি ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করে তারা নতুন কোনো ফাজলামো করছেন, কোথায় কে আছে এগুলো আমরা কোনো কিছু বিবেচনা করবো না। প্রত্যেকেরই মুখোশ উন্মোচনে এবং জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। ইলিয়াস আপনাকে ধন্যবাদ, মিনার রশিদ আপনাকে ধন্যবাদ। এবং আপনি যেটি বলছিলেন যে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম আসলে আমরা যৌথভাবে অন্তত সপ্তাহে একদিন একটু আলোচনা করব, আমি, মিনার ভাই, ইলিয়াস, মাহমুদ ভাই সহ বাংলাদেশ থেকেও যারা সাংবাদিক আছেন বা অনলাইনে যারা অন্যান্য সাংবাদিক আছেন, আমরা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজকে এই জন্য ভাবলাম যে বেটার লেট দেন নেভার, শুরু হোক একবার। আমরা 3 জনই শুরু করলাম, নিশ্চয়ই প্রতি সপ্তাহে অন্তত একবার আমরা অনেককে নিয়ে বসবো। কনক ভাই, আমি 1 মিনিট একটু সময় নিব আপনার। যে একটা প্রশ্ন ছিল জনগণের, মানে আমার যে পেজে, এবং আমরা একটা আলোচনা করেছিলাম বিশেষ করে চাঁদাবাজি নিয়ে। আসলে একটু এইটা জানানো দরকার, কোনো মিডিয়া এটা বলছে না, বা বিএনপি তরফ থেকে আপনারা জানেন এখন পর্যন্ত প্রায় 50-60 জনকে কিন্তু চেক করা হয়েছে, এবং ওখানে একটা তথ্য সংক্রান্ত একটা কমিটি করা হয়েছে। সেই কমিটির গুরুত্বপূর্ণ মেম্বারদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওনারা বলেছেন আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে, কোথাও যদি এরকম আপনার এই যে চাঁদাবাজি বা এইসব কিছু খাওয়ায়, আপনারা সাপোর্টিং ডকুমেন্ট সহ আমাদের কাছে পাঠান, আমাদের এখানে পাঠাইলে আমরা পৌঁছে দিব, এবং ওইটার যে অ্যাকশন গেলে, এবং আপনার নাম আপনি গোপন রাখতে পারেন। আরেকটা কথা হলো, এখনো কিন্তু বিএনপি পুরা কন্ট্রোলে আসে নাই, কাজে আপনারা এইগুলি ছড়াবেন না। যদি হয় আপনারা অ্যাকশন নেন, থাকতে পারে বিএনপি কিন্তু এটাকে ডিনাই করে নাই, যে ডিনায়াল অফ দ্য ট্রুথ এটা করে নাই, যেটা এটা হতে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আছে, অনেক দুর্বলতা আছে। এবং আমরা দেখছি যে কিছু কিছু জায়গায় বিএনপি যেমন করছে, আবার বিএনপির নামেও হচ্ছে, যেটা হচ্ছে, হ্যাঁ আপনারা জি জি সেটিও হচ্ছে। ইলিয়াস, আপনার শেষ মন্তব্য জানতে চাই। না, ক্ষমতায় এখনো ক্ষমতায় আসে নাই। মানে আমি তারেক রহমানের সুনাম করার জন্য বলছি না, ওনাকে পাম্পিং করার জন্য বলছি না। তারেক রহমান এখনো ক্ষমতায় আসে নাই, তিনি এখনো লন্ডনে আছেন। ওখানে থেকে এরকম অভিযোগ শোনার সাথে সাথে তাকে বহিষ্কার করা হচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো হয় নাই। শেখ হাসিনা হইলে কি করতো? শেখ হাসিনা হইলে সবাই লগি বৈঠা নিয়ে সব দখল করো, সব এগুলি করতো। সে হইলে অস্বীকার করতো, ওরা তো স্বীকারই করে নাই, যে ওরা যখন ধরা পড়ার পরে তখন স্বীকার করছে, কিন্তু উনি আগে সেটা অ্যাকশন নিচ্ছেন। এবং আপনি যদি বলছিলেন যে আমরা যদি 18 সালের কোটা আন্দোলন যদি দেখি, আপনি হেলমেট বাহিনী
যেভাবে কুপিয়েছে, যেভাবে হাতুড়ি দিয়ে মেরুদণ্ডের প্রতিটা হাড় গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, সেই তুলনায় ধরুন ওবায়দুল কাদের যেটি বলছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে যায় তাহলে এক রাতে 2 লক্ষ মানুষ মারা যাবে, এটি হচ্ছে তাদের এবারে হিসেব, তাদের অপরাধ অনুযায়ী তারা মনে করে যে 2 লক্ষ মানুষ এক রাতে মারা যাবে। সেই তুলনায় আসলে ওই জাতীয় কোনো অরাজকতাই হয়নি, কিছু অগ্নিসংযোগ ছাড়া, মানে তাদের বাসায় ভাঙচুর ছাড়া। যেটাই হোক অনেক ভাই, আমার শেষ কথাটা আমি বলি, সেটা হচ্ছে যে আমার একদম মানে হৃদয় থেকে বলছি, এই দেশে গত 15 বছরে বিএনপি, জামায়াত কিংবা নূরের দল কিংবা যে কোনো ঘটনাতে এই আওয়ামী লীগের হাতে যারাই মার খেয়েছেন খুব কষ্ট পেয়েছে, খুব খারাপ লাগতো, অনেক দূরে থাকতাম কিন্তু খুব কষ্ট হইতো। এবং আপনাদের এগুলো দেখেই কিন্তু আমরা দেশের বাইরে থেকে এই যে যারা কথা বলছে বিভিন্ন ইউটিউব ফেসবুকে নানান ভাবে কথা বলছে, আপনাদের এগুলো দেখে আমরা কথা বলেছি। আমরা চাই আপনাদের ভেতরে ভালো একটা সম্পর্ক থাকুক। বিএনপি এবং জামায়াত, কোন একজন মানুষের শরীরে যখন আঘাত হয় আমরা সেই আঘাতের কষ্টটা পাই। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা আবারও ওই নির্যাতন সহ্য করার যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরে যেন না যাওয়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে থাকতে হয় সেভাবে থাকেন। জি, আমি ওটাই বলছি যে ধরেন এত কিছুর পরেও যে এই যে রাজনৈতিক দলগুলো যে ধৈর্যের সাথে মোকাবেলা করা, যে ধরেন 2-1টা চটথাপ্পড় দিয়ে গান গাওয়ায় ছেড়ে দেয়া, মানে গান ধলুটবাজ করায় ছেড়ে দেয়া, এইসব যে মাইনর ইয়েতে গেল, এটা অ্যাপ্রিসিয়েটেবল। এবং আমরা কোনো আওয়ামী লীগকে আমরা চাই না যে মারা হোক, আমরা চাই যে তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আমার আলোচনা এটা আমি বলবো মনে করছিলাম কিন্তু বলতে ভুলে গেছি, যে ইদানিং কিছু সুশীল বের হয়েছে। হ্যাঁ, এই সুশীলদের ভেতরে মাঝখানে রোকেয়া প্রাচী, এখন আবার আরেক ডাকাত যে কিনা এই 71 থেকে 75 পর্যন্ত ডাকাতি করেছে, কাদের সিদ্দিকী ডাকাত। কাদের ডাকাত ইদানিং আবার খুব ইনি শুরু করেছে। আরেকজন সুশীল বের হয়েছে, তাজউদ্দিন আহমেদের ছেলে। হ্যাঁ, ওনার এতদিন ধরে ওনার কোনো কিছুতে কোনো খারাপ লাগে নাই, এখন ওনার সমস্যা তৈরি হয়েছে, নানান কিছুতে উনি অভিযোগ জানায়, সেনাপ্রধানকে জানায়, প্রধান উপদেষ্টাকে জানায়। এতদিন ওনার দেশে কোনো সমস্যা ছিল, উনি জিম করতো আর বডি বানাইতো। তো এই কিছু সুশীলের ব্যাপারেও আমার মনে হয় একটু সাবধান থাকা উচিত। হ্যাঁ, এই সোহেল তাজের ব্যাপারে তো বিডিআর হত্যাকাণ্ডের সময় সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল, তার আওতায় আনা উচিত। বিডিআর হত্যাকাণ্ডের এই ঘটনার সময় আওয়ামী লীগ এখন তাদেরকে কাজে এই ধরনের লোকজনকে কাজে লাগাবে। টাকার তো অভাব নাই। এই যে গোলাম মাওলা রনি, একজন গোলাম মাওলা রনি এখন দেখেন কি শুরু করেছে, একটার পর একটা। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি নামাজ পড়িয়েছেন, এটাও তার সমস্যা। ভিসি নামাজ পড়াইতে পারবেন না। আমি গোলাম মাওলা রনিকে নেই, আমি একটু বিস্মিত যে ওনার আগের কথা পরের কথা সঙ্গে কোনো কিছুতেই মিল নেই। তো দেখা যাক, আমার মনে হয় যে আপনার প্রোগ্রামের পরে উনি হয়তো কোনো জবাব দিবেন, আমরা সেটির অপেক্ষায়। তো আজকে এই রাতে ইলিয়াস, আপনি অনেক কষ্ট করলেন, রাত 2টা বাজে আপনি যোগ দিলেন আমার সাথে। মিনার ভাই তো দিনের বেলায়, আপনার তো এখন সকালবেলা, ওনার এখন বিকেল, আমি তো নিশাচর, আমি ঘুমাতে ঘুমাতে তো সেই সকাল। তো আবার ভালো থাকবেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা কেমন চলছে প্রিয় বাংলাদেশ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বেশ কিছু চলমান ইস্যু আমরা নিয়ে আসলাম। আশা করি আমাদের আলোচনা আপনাদেরকে কিছুটা হলেও কিছু কিছু বিষয়ে আরেকটু বুঝতে সহায়তা করবে। আপনারা এমনিতে অনেক ভালো বোঝেন, আপনারা এই দেশকে স্বাধীন করেছেন, আপনারা এই বুকে রক্ত দিয়েছেন, আপনাদের স্বজন যারা আন্দোলন ছিল তাদের পাশে দাঁড়িয়েছেন। এবং আপনাদের প্রতি অনুরোধ, চূড়ান্ত বিজয় এখনো আসেনি, এখনো অনেক রকমের চ্যালেঞ্জ বাকি। যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি চলছে সেটিকে সঠিক পথে রাখার জন্য আরো বেশি মনোযোগী হতে হবে। তাদের যেহেতু কোনো রাজনৈতিক ক্যারেক্টার নেই, রাজনৈতিক অভিজ্ঞতা নেই, রাজনৈতিক চালগুলো তারা আসলে মোকাবেলা করতে পারছেন কিনা যথাযথভাবে, সেটিও জনগণকে এবং সকল রাজনৈতিক দলকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে সত্যিকারের একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া পর্যন্ত আমার মনে হয় মান অভিমান বা ভুল বোঝাবুঝি সকল চ্যাপ্টার স্থগিত রাখা উচিত। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।